আমি একাডেমিক কোনো রেজাল্টে বিশ্বাসী নই। আমি বিশ্বাসী একজন মানুষের মেধায়। আমি বিশ্বাসী একজন মানুষ কতটুকু বেসিক জেনে সে অঙ্ক শিখে। আসসালামু আলাইকুম, নতুন এপিসোডে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের সাথে অ্যাকাউন্টিং এর ইকুয়েশনটা নিয়ে আমি আলোচনা করব। যদিও এই বিষয়টা যারা কলেজ লেভেলে পড়েন হয়তো তারা সবাই খুব ভালোভাবে পারেন বা জানেন, বা ক্লাস 10-এ যারা পড়েন তারাও ভালোভাবে জানেন। তবে শুরুর দিক থেকে অনেক স্টুডেন্ট ক্লাস 9 এর এমন অনেক স্টুডেন্ট আছে যারা এখনো ভালো করে এই ইকুয়েশনটাকে বুঝতে পারে না। একটা কথা মাথা রাখবেন, হিসাব বিজ্ঞানের মূল সূত্রটাই হচ্ছে এই যে ইকুয়েশনটা। হিসাব বিজ্ঞানের মূল সূত্রটা হচ্ছে এই ইকুয়েশনটা। তার মানে আপনি যদি সবচেয়ে ভালোভাবে অ্যাকাউন্টিং করতে চান, খুব ভালো পারতে চান, অবশ্যই আপনাকে এই অ্যাকাউন্টিং ইকুয়েশনটাকে বিশ্লেষণ করে করে পাই টু পাই আপনাকে বুঝতে হবে। সুতরাং অ্যাকাউন্টিং ইকুয়েশনটা ভালো করে বোঝাটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, আমি প্রথমত অ্যাকাউন্টিং ইকুয়েশনের কথা মেইন যে সূত্রটা বলা হয় অ্যাকাউন্টিং এর, সেই সূত্রটা হচ্ছে A = L + OE। মূলত সব হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো কিন্তু এটার উপরে ভিত্তি করে কিন্তু হয়। আর এখান থেকে বাকি যত ম্যাথ আপনারা করেন ওই সবগুলো কিন্তু এখান থেকে তৈরি হয়েছে। A = L + OE। আর A = L + OE দ্বারা কি বোঝায় আমি কিন্তু পাশে বিভিন্ন কারণগুলো দিয়ে দিছি এবং ফুল মিনিং গুলো দিয়ে দিছি। এটা দ্বারা বোঝায় আপনার প্রতিষ্ঠানের মোট সম্পদ যা তা মোট দায় আর মালিকানা সত্ত্ব মিলে ইকুয়াল হয়। এই ইকুয়েশন দ্বারা বোঝায় একটি প্রতিষ্ঠান বা একটা পরিবারের মোট সম্পদ যতটুকু আছে তার ইকুয়ালি দায় আর মালিকানা সত্ত্ব মিলে যতটুকু হয় তার সমান হচ্ছে সম্পদ। আমরা যদি এটা একটু ফুল মিনিং এ যাই, আগে ফুল মিনিংটা ক্লিয়ার করি। এ বলতে কি বোঝায়? এ বলতে বোঝাচ্ছে অ্যাসেটস, ইংরেজিতে বলে, বাংলায় বলে সম্পদ। এল বলতে বোঝাচ্ছে লায়াবিলিটিস। আচ্ছা, বাংলায় সম্পদটা যে বললে সম্পদ দ্বারা কি বোঝায়? আপনি স্বাভাবিকভাবে দৈনন্দিন জীবনে হিসাব বিজ্ঞান মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহার করা একটা বস্তু, যেটা মানুষের কার্যক্রমের মধ্যেই প্রমাণিত হয় এবং কার্যকলাপের মধ্যে এটা লক্ষণীয়। সুতরাং অ্যাসেট মানে হচ্ছে সম্পদ, আর সম্পদ হচ্ছে আপনি যা ব্যবহার করেন এবং যেখান থেকে আপনি দীর্ঘদিন সুবিধা পান সে জিনিসটাকে আমরা সম্পদ বলি। তারপর হচ্ছে এল। এল মানে হচ্ছে লায়াবিলিটিস। আর লায়াবিলিটিস এর অর্থ হচ্ছে দায়। এই দায়টা কি? অনেকেই দায় শব্দটা বুঝতে পারে না। দায় বলতে বোঝায় ঋণী হওয়া। অনেকে ঋণ শব্দটা বোঝে বাট দায় শব্দটা বোঝে না। দায় বলতে বোঝায় অন্য ব্যক্তির নিকট দায়বদ্ধ হওয়া, অন্য কোনো ব্যক্তির নিকট ঋণী হওয়া। আমরা অনেক সময় কথার সাথে বন্ধুরা বলি, আমি তোর কাছে ঋণী হয়ে আলাম, ঋণী হয়ে আসি রে। এই ঋণী হওয়া মানে হচ্ছে দায়বদ্ধ হওয়া, আর দায়বদ্ধতাকে আমরা বলি দায়। অনারি ইকুইটি, যেটাকে আমরা বলি মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্ব কি অনেকে এই শব্দটাই বুঝতে পারে না। আমরা ইকুয়েশনের মাধ্যমে সে মালিকানা সত্ত্বটা ক্লিয়ার করে দিব যে কোন অংশটুকুকে মালিকানা সত্ত্ব বলে। তার মানে ওই পুনরূপ অনারি ইকুইটি, তার মানে অর্থ হচ্ছে মালিকানা সত্ত্ব। চলেন আমরা ব্যাখ্যায় চলি। এই যে সম্পদটা দেখতে পান, আমরা ধরলাম সম্পদ হচ্ছে টোটাল সম্পদ হচ্ছে আপনার 1 লাখ টাকা। আপনার হাতে টোটাল সম্পদ আছে কত? 1 লক্ষ টাকা। আপনি এই 1 লক্ষ টাকার মধ্যে থেকে আপনি একজন ব্যক্তির নিকট দায়বদ্ধ আছেন 10,000 টাকা প্লাস, তাহলে মালিকানা সত্ত্ব কত দাঁড়ায়? 90,000। আমি ক্লিয়ার করে দিচ্ছি এই বিষয়টা। 1 লাখ ইকুয়াল টু, কারণ বলছে কি সম্পদ যা হবে দায় আর মালিকানা সত্ত্ব সমূহ তাই হবে, ইকুয়াল হবে। তার মানে এটা দ্বারা কি বোঝায় যে আমার টোটাল সম্পদ তৈরি হয় কিসের দ্বারা? দায় এবং মালিকানা সত্ত্বের দ্বারা, মালিকের দ্বারা। দায় এবং মালিকানা সত্ত্ব মিলেই টোটাল সম্পদ তৈরি হয়। তাহলে ওই টোটাল সম্পদ থেকে, আপনার মোট সম্পদ থেকে আপনি অন্য কোনো ব্যক্তি আপনার নিকট থেকে যে টাকাটা পাবে, আপনার মোট সম্পদ থেকে অন্য কোনো ব্যক্তি মানে তৃতীয় পক্ষের যে দাবি থাকবে, ওই তৃতীয় পক্ষের যে অধিকার থাকবে, ওই অধিকার অংশটুকু বাদ দিলে যে অংশটুকু পাওয়া যায় সেটাকে আমরা বলি মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্ব দ্বারা বোঝায়, মালিকানা সত্ত্ব মানে হচ্ছে মালিকের অধিকার, মানে আপনার এই মালিকানা, এই টাকার উপর অন্য কোনো ব্যক্তির কোনো হক নাই, এটা শুধুমাত্র মালিকেরই, এটা শুধুমাত্র মালিকেরই। এজন্য এটাকে বলা হয় মালিকানা সত্ত্ব। তার মানে এখানে কত টাকা বেড়েছে দেখেন তো। আপনার মোট সম্পদ ছিল 1 লক্ষ টাকা, এখান থেকে একজন ব্যক্তি আপনার কাছে 10,000 টাকা পাবে। তার মানে 1 লক্ষ টাকা দিয়ে 10,000 টাকা বাদ দেন, আপনার মোট সম্পদ থেকে যে ব্যক্তি টাকা পাবে তার টাকাটা বাদ দিয়ে দেন। যে অংশটুকু পাবে ওই অংশটুকুর উপর কোনো ব্যক্তির অধিকার নাই, কোনো ব্যক্তির হক নাই, আর ওই অংশটুকুকে আমরা বলি মালিকানা সত্ত্ব। এই সূত্রটাকে ডিপেন্ড করেই
একটা বর্ধিত সূত্র তৈরি হয়েছে, এটাকে বলে সংক্ষিপ্ত সূত্র, এটাকে বলে বর্ধিত সূত্র। মূলত সবকিছুই ঠিক আছে, জাস্ট এই যে এই অংশটুকুকে মূলত তারা ব্যাখ্যা করে এই বর্ধিত সূত্রটা তৈরি করছে। কিভাবে দেখেন, a = l প্লাস এই পর্যন্ত ওকে। তার মানে শুধুমাত্র এই মালিকানা সত্ত্বের অংশটুকুকে ভাঙানো হয়েছে। তাহলে মালিকানা সত্ত্বটা কিভাবে বের হয়? প্রথমে প্রতিষ্ঠানে মালিক মূলধন ইনভেস্ট করে, মূলধন বিনিয়োগ করে, রাইট? এটা আপনারা সবাই জানেন। মালিক প্রতিষ্ঠান মূলধন বিনিয়োগ করে, ওই ব্যবসা প্রতিষ্ঠানে সে বিক্রি করবে, অবশ্যই আয় করবে। তার মানে ওই মূলধনের সাথে আয়টা যোগ হবে, ওই মূলধনের সাথে আয়টা যোগ হবে। অবশ্যই ব্যয়, এই আয় করতে গিয়ে ব্যয় হবে প্রতিষ্ঠানে, সেই ব্যয়টা কি করতে হবে? বিয়োগ করতে হবে। এবং পাশাপাশি মালিক প্রতিষ্ঠানের মাঝামাঝি সময়ে প্রতিষ্ঠান থেকে লাভ জেনে যে টাকাটা নিয়ে যায়, প্রয়োজনে, তার ব্যবহারের প্রয়োজনে, তার বিভিন্ন প্রয়োজনে যদি প্রতিষ্ঠান থেকে কোনো টাকা নিয়ে যায়, সেটাকে আমরা বলি উত্তোলন। ওকে, তার মানে উত্তোলন জিনিসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তার মানে মূলধনের সাথে আয়গুলো যোগ, ব্যয়গুলো বিয়োগ এবং উত্তোলন বিয়োগ করলে আমরা পাওয়া যাচ্ছে বর্ধিত সূত্র। বর্ধিত সূত্র তার মানে সি মানে কি দাঁড়ায়? ক্যাপিটাল। ক্যাপিটাল বাংলা অর্থ মূলধন। মূলধন মানে মালিক যা দেয়, মালিক যা দেয় তাকে মূলধন বলে। অনেকে বুঝতে পারে না মূলধন বলতে কি বোঝায়। মালিক যা দেয় তাকে মূলধন বলে। রেভিনিউ, আমরা আমার কাছে যা আসে, নিয়মিতভাবে আমার কাছে যা আসে সেটাকে আমরা রেভিনিউ বলি। ক্যাপিটাল মূলধন গেল, রেভিনিউ আর মানে হচ্ছে রেভিনিউ, রেভিনিউ মানে হচ্ছে আমার কাছে যা আসে তাই। আর ইএক্স মানে হচ্ছে এক্সপেন্স, এক্সপেন্স মানে কি? ব্যয়। তার মানে আমার কাছ থেকে নিয়মিতভাবে যা চলে যায় সেটাকে আমরা কি বলবো? এক্সপেন্স বলবো বা ব্যয় বলবো। ড্রয়িং, দিতে ড্রয়িং, ড্রয়িং মানে উত্তোলন। উত্তোলন জিনিসটা কি? আমি বলছিলাম না মালিক যা দেয় তাকে আমরা বলি মূলধন, তাহলে মালিক যা নিয়ে যাবে তাকে আমরা কি বলবো? উত্তোলন বলবো। মালিক যা নেয় তাকে কি বলে? উত্তোলন। তার মানে প্রতিষ্ঠান থেকে যদি মালিক কোনো কিছু ব্যবহার করে বা কোনো কিছু নিয়ে যায় সেটাকে আমরা উত্তোলন বলবো। মালিক নগদ টাকা নিতে পারে, মালিক পণ্য নিতে পারে, মালিক জীবন বীমা বাবদ টাকা নিতে পারে, মালিক আপনার আয়কর বাবদ টাকা নিতে পারে। তার মানে সেগুলোকে আমরা কি বলবো? উত্তোলন। আর উত্তোলন কি হবে? উত্তোলন মালিকানা সত্ত্ব থেকে মাইনাস হয়। তার মানে এই পরিপ্রেক্ষিতে আমরা একটা সূত্র পাই, মানে একই সাথে আমরা একটা অঙ্কের সূত্র পাই। সে অঙ্কটা হচ্ছে মালিকানা সত্ত্বের অঙ্ক। এই ইকুয়েশন থেকে আমরা একটা সূত্র বের করছি, যে ইকুয়েশনের মাঝে আপনার একটা মালিকানা সত্ত্বের সূত্র হয়ে গেছে। অনেকেই আমরা এই মালিকানা সত্ত্বটা অনেক সময় করতে পারি না। সাধারণত ইন্টারের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ে মালিকানা সত্ত্ব আছে, আর ক্লাস 10 এ প্রায় ম্যাক্সিমাম অধ্যায়ে মালিকানা সত্ত্বের অঙ্কটা থাকবে। তাহলে এই মালিকানা সত্ত্বের অঙ্কটা আমরা আলাদাভাবে শিখতে চাই। এই মালিকানা সত্ত্ব আলাদাভাবে কিভাবে শেখা যায়? কিন্তু আসলেই এই মালিকানা সত্ত্বের অঙ্কটাই আপনি যে বর্ধিত সূত্রের যে অঙ্কটা সূত্রটা শিখেন, যে সূত্রটা আপনার মাঝে আছে, ওই সূত্রের মধ্যে থেকে আমার মালিকানা সত্ত্বটা মূলত বের হয়েছে। তাহলে ওই সূত্র থেকে আমরা মালিকানা সত্ত্বটা জেনে নেব কিভাবে হয়। তার মানে এই অংশটুকু যে বের হলো আপনার, আপনি যে এই অংশটুকু বাঙালেন, এই অংশটুকুই আমরা কাকে বাঙাইছিলাম? ওইকে। তার মানে বলতে পারি না এই ওইটাকে আমরা মালিকানা সত্ত্ব। তার মালিকানা সত্ত্ব কি দাঁড়ায়? মালিকানা সত্ত্বের সূত্র হচ্ছে মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। তার মানে মূলধনের সাথে আমরা আয়গুলো যোগ করবো, ব্যয়গুলো বিয়োগ করবো, আর উত্তোলন বিয়োগ করলে আমার মালিকানা সত্ত্ব পরিমাণ বের হয়ে গেছে। এখন অনেকে মালিকানা সত্ত্বের পরিমাণটা বের করার সিস্টেম জানেন না। যে সকল অঙ্কগুলো তারিখ সিস্টেম দেওয়া থাকবে সে সকল অঙ্কের ক্ষেত্রে আপনার হচ্ছে তারিখ অনুযায়ী অঙ্ক করবেন। প্রথমে অবশ্যই মূলধন নিতে হবে, অবশ্যই মূলধন নিতে হবে। মূলধনের সাথে তারিখ অনুযায়ী যদি আয় হয় তাহলে যোগ করবেন, ব্যয় হলে অবশ্যই বিয়োগ করবেন, তারিখ অনুযায়ী যদি উত্তোলন হয় তাহলে বিয়োগ করবেন। ক্লিয়ার? আর যদি তারিখ দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা এভাবে করতে পারি, মূলধন যোগ আয় সমূহ মাইনাস ব্যয় সমূহ মাইনাস উত্তোলন। আবার বিষয়দার বিবরণীর ক্ষেত্রে মালিকানা সত্ত্ব আরো সহজ। এই মূলধনের সাথে এই আয় ব্যয়ের পার্থক্য, দ্যাট মিন্স নিট লাভ অথবা নিট ক্ষতি, এই মূলধনের সাথে নিট লাভ হলে যোগ করে, নিট ক্ষতি হলে বিয়োগ করে, আর উত্তোলনটা বিয়োগ করলেই মালিকানা সত্ত্বের পরিমাণটা বের হয়ে যায়। সবচেয়ে সহজ অঙ্ক হচ্ছে মালিকানা সত্ত্ব। আমি সর্বশেষ আরেকটা অংশ আপনাদেরকে ক্লিয়ার করে দেই। সেই বিষয়টা হচ্ছে কিভাবে আমরা হচ্ছে ইকুয়ালের এই যে ইকুয়েশনটা, এটা অনেক সময় আমাদের এমসিকিউ আসে অঙ্কগুলা, কিভাবে আমরা করব। ধরেন আপনার এখানে টোটাল সম্পদ দেওয়া আছে 5 লাখ, বলছে টোটাল সম্পদ দেওয়া আছে 5 লাখ, ইকুয়াল দেওয়া আছে, ইকুয়াল দেওয়া আছে আপনার হচ্ছে এই বক্সটা ফাঁকা দেওয়া আছে, এবং এই অংশে দেওয়া আছে আপনার হচ্ছে 2.5 লাখ। আচ্ছা 2.5 লাখ না, ধরেন 3 লাখ টাকা দেওয়া আছে। তার মানে টোটাল সম্পদ দেখেন তো। এখন বলবে যে আমার পাকা অংশের কত, কারণ পাকা অংশ কি বসে? এল দায়। পাকা অংশে কি বসে? দায়। তার মানে এই অংশের মধ্যে কি বসবে? কত টাকা দায়, জিজ্ঞেস করবো কত টাকা দায় হয়েছে, বা খালি বক্সের মধ্যে কত টাকা হবে। তার মানে 5 লাখ টাকা টোটাল সম্পদ আমরা বলছিলাম একটু আগে।
যে এ পাশে যা হয় এ পাশে তাই হবে, ইকুয়াল হবে, ইকুয়াল। আর এই সূত্রটা বুঝতে পারলে আপনার সমীকরণ সূত্র অঙ্ক বুঝতে পারবেন। এই সূত্রটা বুঝতে পারলে আপনার সমীকরণকে পাই টু পাই করতে পারবেন। তার মানে আমার 5 লাখ টাকা সম্পদ, তার মানে আমার এখানে আছে কত? মালিকের সত্ত্ব, মালিকের অধিকার, মালিকের টাকা আছে হচ্ছে 3 লাখ। তার মানে বাকি 2 লাখ টাকা কই? বাকি 2 লাখ টাকা হচ্ছে আমার দায়। ইকুয়াল হয়ে গেছে 2 লাখ, 3 লাখ, 5 লাখ, আর এখানে 5 লাখ ইকুয়াল। এখানে যদি আপনাকে এই বক্সটা বের করতে বলতো, এটা দেওয়া থাকতো, তখন আপনি এটা থেকে এটা বিয়োগ করে দিতেন, এই পরিমাণ বেড়ে যেত। আবার কখনো কখনো এটা দেওয়া থাকবে, তখন আপনি এই দুটো যোগ করে দিবেন, সম্পদ বের হয়ে যাবে। সম্পদ বের হয়ে যাবে, তার এই দুটো যোগ করলে কি বের হবে? সম্পদ বের হবে। এই জায়গায় আরেকটা জিনিস হচ্ছে, যখন ইকুয়েশন করবেন, হিসাব সমীকরণ করার সময় অবশ্যই 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 মাথা রাখবেন সম্পদ ক্লিয়ার থাকবেন, দায়ও ক্লিয়ার থাকবেন। সম্পদ কয়েক ধরনের হতে পারে, সম্পদ কয়েক প্রকার, সেটা বের করে নেবেন। দায় 2 ধরনের হতে পারে, দীর্ঘমেয়াদী দায়, চলতি দায়। এখন এই মালিকানা সত্ত্বের অংশটুকু কিভাবে করতে পারে? এই অংশটুকু তাই ফলাফল মাথায় ইকুয়াল সম্পদ, অর্থাৎ বক্সের এই পাশে এবং ওই পাশে সমান হবে। আপনি জাস্ট আয় হলে মূলধনের সাথে যোগ করবেন, ব্যয় হলে মূলধনের সাথে বিয়োগ করবেন, উত্তর হলে মূলধনের সাথে। তারপরে এই এন্ট্রিগুলো শুধুমাত্র কোথায় যাবে? মূলধনে করা যাবে। নগদ হলে সম্পদের সাথে যাবে। মানে সম্পদ জিনিসটা যদি সেটা নগদ হয় তাহলে নগদে করে, যদি সেটা দেনাদারের মাধ্যমে হয়, বাকিতে হয়, তাহলে দেনাদার করা যাবে। কারণ সেটা যদি আপনার ব্যাংকের মাধ্যমে বিক্রি করা হয়, বা আয় হয় বা ব্যয় হয়, সেটা ব্যাংকে করে টাকা যাবে। তারপরে দেখবেন দুপাশে যখন আপনার ইকুয়েশন অঙ্ক করবেন, তখন আপনি দুই পাশটা ক্লিয়ার করে দেখবেন। প্রত্যেকটা তারিখ করার সময় আপনি কি করবেন? তারিখগুলো মিলাই দেখবেন যে আপনার প্রত্যেক তারিখ ইকুয়াল আছে কিনা। মাথায় রাখবেন, ইকুয়াল না হলে আপনার অঙ্ক হবে না, ইকুয়াল না হলে আপনার অঙ্ক ভুল। তার মানে আপনি অবশ্যই প্রত্যেক তারিখ করার সময় আপনি প্রত্যেক তারিখ ইকুয়াল করে দেখবেন যে আপনার অঙ্ক ঠিক আছে কিনা। তাহলে প্রত্যেক তারিখ যদি আপনি ইকুয়াল করে দেখেন, তাহলে আপনার অঙ্কটা শেষ পর্যন্ত যে একটা সুন্দর সমাধানে গিয়ে দাঁড়ায়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আপনাদের যদি এর পরবর্তী সময় আর অন্য কোনো সমস্যা তৈরি হয়, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে আমাদের সাথে লাইক, ফলো এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।